নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রদীপ ও প্রজাপতি। ভীষণ মর্মস্পর্শী একটি গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মানে একটি টানটান আকর্ষণ এবং কাহিনীতে ভরা গল্প। শুনতে থাকুন আজকের গল্প প্রদীপ ও প্রজাপতি। গল্প লিখবার চেষ্টা করছিলাম। সামনে ক্যান্ডেল স্ট্যান্ড থেকে ফোঁটায় ফোঁটায় মোম গলে পড়ছে নিচের প্লেটটার উপরে। মোমবাতি রিজু দীর্ঘ দেহটা অতি ধীরে ধীরে রস্য থেকে রস্যতর হয়ে আসছে। বাইরে খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখছি সামনে বরেন্দ্রভূমি বা বারিন্দার প্রসারিত ধানের ক্ষেত। গরুর গাড়ির কঠিন চাকায় ক্ষতবিক্ষত বর্ষা পঙ্কিল ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা হাঁসমারির খাড়ির ওপারে জ্যোৎস্নার কুয়াশায় নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেছে। মনে হচ্ছে দৃষ্টির অতীত ওই জ্যোৎস্নাময় পৃথিবীটা যেন এখানকার মতো মৃৎপিণ্ডে তৈরি নয়। ওখানকার ব্যাপারটা যেন সম্পূর্ণ বায়বীয়, যেন জ্বলন্ত নীহারিকার অবয়বহীন খানিকটা বাষ্পরূপ রাত্রির আকাশের তলা দিয়ে এক ঝাঁক মরালি হাঁস শীতলীর দিঘির দিকে চলে গেল। নিদ্রিত আকাশের তলায় বহুক্ষণ ধরে বাজতে লাগলো অপস্ট্রিয়মান পক্ষধ্বনির একটা দ্রুত তরঙ্গ। এলোমেলো মুখ, টুকরো টুকরো ছবি, আধুনিক কবিতার মতো অচেতন সত্তা থেকে ভিড় করে আসছে অসংলগ্ন চিন্তাধারা। সিলুট ছবির মতো পলকে পলকে দেখা দিয়ে যাচ্ছে ছায়াময় পরিচিত অপরিচিত অসংখ্য পটভূমিকা। কোনোটাই স্পষ্টভাবে ধরা দেয় না। অগণিত সূচনার খণ্ড সুরগুলো সমষ্টিগত একটা ঐক্যতানের মধ্যে বারবার হারিয়ে যাচ্ছে। টেবিলের উপরে কলমটা নামিয়ে রেখে তারই একটা সূত্র ধরবার চেষ্টা করছিলাম। হঠাৎ বাইরে থেকে কি একটা পতঙ্গ উড়ে এলো, ফরফর করে পরিক্রমণ করতে লাগলো মোমবাতির নীলাভ শুভ্র শিখাটাকে। তাকিয়ে দেখলাম রাতচরা একটা বড় আকারের প্রজাপতি। বর্ণগৌরবে খুব চমৎকার নয়, অন্তত কবি কল্পনাকে কিছুমাত্র প্রশ্রয় দেয় না। কিন্তু নিরাভরণ এই অসুন্দর প্রজাপতিটার দিকে তাকিয়ে চকিতেই একটা কাহিনী মনে পড়ে গেল। সত্যিকারের কাহিনী। অনাগত অস্বচ্ছ গল্পগুলোর ভিড় ঠেলে মনশ্চোখের সামনে স্পষ্ট প্রত্যক্ষ সত্তা নিয়ে উঠতে লাগলো অনাহুত এই প্রজাপতিটার মতোই। ছুটিতে দেশে আসতে হয়েছিল। 2-4 দিনের জন্য গ্রাম আমার মন্দ লাগে না। কখনো কখনো অলস কল্পনার মুহূর্তে দস্তুর মতো ভাবপ্রবণ হয়ে উঠি। উচ্ছল নাগরিকতার বাইরে পলাতক জীবনযাপন করবার স্পৃহা জাগে। ছেলেবেলায় সোনা পিসিমাদের বাড়ি এদিক দিয়ে আমার আদর্শ স্থল ছিল। গ্রামের দক্ষিণ দিয়ে ছোট একটি খাল ধান ক্ষেতের আড়ালে আড়ালে এঁকে বেঁকে একেবারে সাহেবের চর স্টিমার ঘাটের নিচে আড়িয়াল খাঁয়ে গিয়ে নেমেছে। সেই খালের উপরে নড়বড়ে বাঁশের চার বা সাঁকো পার হলেই সোনা পিসিমার বাড়ি। মাঠফুলের এলোমেলো জঙ্গল ছাড়িয়ে সুপুরির বাগান, ঘন ছায়ার তলা দিয়ে স্যাঁতস্যাঁতে কালো মাটির ভিজে পথ পায়ের দাগে দাগে চিহ্নিত হয়ে এগিয়ে গেছে মুখুজ্জে বাড়ি পর্যন্ত। পথের আশেপাশে 4-5টি মঠ বা চিতা, মুখুজ্জে বাড়ির লোকান্তরিত প্রাক পুরুষদের স্মরণচিহ্ন। আমাদের পূর্ব বাংলার গ্রামে প্রায় কোনো নির্দিষ্ট শ্মশানভূমি থাকে না। নিজেদের জমির এলাকাতেই শবদাহ করবার নিয়ম। সোনা পিসিমারা এককালে খুবই অবস্থাপন্ন ছিলেন, কিন্তু মামলা মোকদ্দমায় এবং ভূতপূর্ব মুখুজ্জেদের আনুষঙ্গিক দোষে সেই অবস্থায় ভাঁটা পড়েছে এখন। দোল দুর্গোৎসব আজও হয়, কিন্তু এখন সেসব নিছক পূর্বপুরুষদের ক্রিয়াকাণ্ড রক্ষা করা মাত্র। চণ্ডীমণ্ডপের অবস্থা জরাজীর্ণ, ভাঙা গোড়াই,
হুগলার বেড়া মেতে দিতে হয়েছে। একবার বৈশাখের ঝড়ে নাটবন্দির উবড়ে পড়েছিল। তারপরেই রাতারাতি টিনগুলো যে কোথায় চালান হয়ে গেল, আজও তার হদিশ মেলেনি। দোলমঞ্চটায় অসংখ্য ফাটল, বিষধর শব্দের আস্তানা। 3 বছর থেকে দুর্গাপূজায় আর প্রতিমা তৈরি করা হয় না। ঘটের মাথায় ফুল জল দিয়েই দেবীকে আহ্বান করা হয়। পিতৃপিতামহের ধারা তাই একেবারে বাদ দিয়ে দেওয়া চলে না। একেবারে অসচ্ছল অবস্থা এখনো বলা যায় না। তালুক থেকে সম্বৎসরের ধান চাল আসে। ছোট্ট সংসারটি চলে যায় অত্যন্ত স্বচ্ছন্দ এবং পরিপাটিভাবেই। আর সোনা পিসিমার হাতের চিঁড়ের মোয়া সারা গ্রামে সুবিখ্যাত। আমার পক্ষেও সেটা একটা দুর্বার আকর্ষণ। বাগান পেরিয়ে বাড়ির ভিতরে পা দিতেই টুনু বৌদির সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে গেল। উঠোনের একপাশে ছোট চালার নিচে ঢেঁকি বসানো। টুনু বৌদি চিঁড়েই কুটছিলেন বোধ করি। নোলক পড়া ছোট একটি প্রতিবেশিনী মেয়ে ঢেঁকির সামনে বসেছিল। নতুন মানুষ দেখে সে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। গাছ কোমরটা খুলে নিয়ে ঘোমটার মতো করে মাথায় তুলে দিলেন টুনু বৌদি। তারপর আমার দিকে একরকম ছুটে এলেন বললেই হয়। রঞ্জন ঠাকুরপো যে, গরিবের বাড়িতে পথ ভুলেই এলেন নাকি? টুনু বৌদি সেই জাতের মানুষ যার কেবল উপস্থিতিটাই অকারণ প্রসন্নতায় মনটাকে পরিপূর্ণ করে তোলে। স্বাস্থ্যপুষ্ট শ্যামল মুখখানা হাসিতে উজ্জ্বল, কপালে আর সীমন্তে ইঁদুরের রক্তদাগ। রুক্ষ চুলের নিচে প্রশস্ত ললাটের প্রান্তে প্রান্তে মুক্তা চূর্ণের মতো ঘামের বিন্দু জমে উঠেছিল। বললাম, সত্যি কদিন সময় পাইনি। তারপর সবাই ভালো তো? টুনু বৌদির মুখের উপরে কেমন যেন একটা ছায়া পড়ল। বললেন, না ভাই, ভালো আর কোথায়, মাকে নিয়েই বড্ড অশান্তিতে আছি। মাকে নিয়ে? মানে পিসিমা? তার আবার কি হয়েছে? ও, আপনি জানেন না বুঝি? বৌদির চোখের দৃষ্টি ম্লান হয়ে এলো। বললেন, গত বছর কার্তিক মাসে খুব বেশি অসুখ হয়েছিল, কোনো আশাই ছিল না। তবে সেরে উঠেছেন, কিন্তু ডান দিকের সব অঙ্গগুলো একেবারে অসাড় হয়ে গেছে। বয়স তো আর কম হলো না। ঘরে চলুন না, দেখবেন। ঘরে ঢুকতেই মুহূর্তেই মনটা আড়ষ্ট এবং সংকুচিত হয়ে উঠল। সোনা পিসিমাকে এই অবস্থায় দেখবার কল্পনা কোনোদিনই করতে পারিনি। খোলা জানলার ফাঁক দিয়ে বিকালে সূর্য তার রক্তরশ্মি ঘরের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তারই খানিকটা অত্যন্ত করুণ হয়ে পিসিমার মুখের ওপর এসে পড়েছিল। মুখখানা বাঁ দিকে অদ্ভুত রকমে বড়শির মতো বেঁকে এসেছে। নান চোখটা ভীতিকরভাবে বিস্ফারিত, যেন তলার থেকে আর একটু ধাক্কা লাগলেই কোটর থেকে বেরিয়ে চলে আসবে। ঘরময় অস্বাস্থ্যকর একটা গন্ধ। যে অংশটায় আলো পড়েনি সেখানে অস্বচ্ছ খানিকটা ছায়া জমাট বেঁধে রয়েছে অন্ধকারের মতো। কাঠের একটা বেঁটে টিপয়ের উপর কতগুলি কবিরাজি শিশিপত্র, একটা কাদা কানা ভাঙা চীনামাটির পাত্রে মলম জাতীয় খানিকটা সবুজ জিনিস। ঠিক বিছানার উপরেই অপরিচ্ছন্ন একটা পিতলের পিকদানি। সবটা মিলিয়ে ঘরের মধ্যে মৃত্যুর অতি প্রত্যক্ষ বিষ নিঃশ্বাস যেন আমি অনুভব করলাম। বৌদি বললেন, মা, রঞ্জন ঠাকুরপো এসেছেন। পিসিমা উঠে বসবার চেষ্টা করলেন। তার মা চোখটা পরিচিত স্নেহ কোমলতায় করুণা স্নিগ্ধ হয়ে উঠেছে। বললেন, কে? রঞ্জন, কতদিন পরে এলি বাবা, ভালো আছিস তো? বললাম, ভালোই আছি পিসিমা। বেঁচে থাক বাবা, রাজরাজেশ্বর হয়ে থাক। বঙ্কুর কাছে শুনেছিলাম বিয়ে পাশ করেছিস তুই। শুনে কত যে খুশি হয়েছি কি বলবো। তা চাকরি বাকরি কিছু কি জুটল? পিসিমা, আপাতত কলকাতায় এমএ পড়ছি।
কলকাতা? মুহূর্তে সোনা পিসিমার কণ্ঠস্বরে স্পষ্ট একটা পরিবর্তন লক্ষ্য করলাম। জানলার ফাঁক দিয়ে বিকালের যে সোনালি আলো তার মুখের উপরে প্রতিফলিত হয়েছিল, সেই আলোতে তাকে অনেকখানি স্বতন্ত্র বলে মনে হলো। সোনা পিসিমা যেন অনেকটা স্বগতোক্তি করলেন। বঙ্কুর ইচ্ছে বৌমাকে কলকাতায় নিয়ে যায়, মেসে খাওয়া দাওয়া করে, আপিস করতে ওর বড্ড অসুবিধে হচ্ছে, আর আমি তো পাঠিয়েই দেবো ভেবেছিলাম, কিন্তু অসুখে পড়েই। টুনু বৌদি বাধা দিলেন, ব্যস্ত হয়ে বললেন, ওসব কথা থাকুক মা, মালিশের তেলটা এনে দেবো? কবিরাজ মশাই তো বিকেলবেলায় মালিশ করতে বলে গেছেন। সোনা পিসিমা চুপ করে রইলেন, তার পক্ষাঘাতগ্রস্ত বাঁকা মুখখানার দিকে তাকিয়ে অত্যন্ত বেদনা বোধ হতে লাগল। মনে হলো আগাগোড়া সমস্ত ব্যাপারটার মধ্যেই কি একটা অলক্ষ্য বস্তুর হস্তস্পর্শ। এদের দুজনের মাঝখানে কোথায় বিচ্ছেদের একটা সূক্ষ্ম রেশমি জবনিকা দুলছে। কেউ যেন কারোর কাছে স্পষ্ট করে ধরা দিতে চায় না। পারিবারিক জীবনের প্রাত্যহিক পরিচয়ের আড়ালে অভিমান আর অবিশ্বাসের একটা ছায়া মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পরে সোনা পিসিমা বললেন, মালিশ মালিশ একটু পরে করলেও চলবে। বিজয়ার পরে রঞ্জন এসেছে বৌমা, দুটি ছিঁড়ে মুড়কি দাও ওকে। যা বাবা, বাইরে বস গিয়ে, রুগীর ঘরে বেশিক্ষণ থাকতে নেই। রোদের সোনালি রং ফিকে আর কালচে হয়ে আসছে। সোনা পিসিমার মা চোখটা বুঝে এলো। ডান চোখ তখনও অস্বাভাবিক বিস্ফারিত। তার ম্লান মুখের উপরে ছায়া ছড়াতে লাগলো ক্ষীয়মান পঙ্গু জীবন আর আভাসিত পাণ্ডুর মৃত্যু। টুনু বৌদি বললেন, চলুন ঠাকুরপো, বাইরে চলুন, বেশি কথা কইলেই ওর অস্বস্তি বাড়ে। দাওয়ায় একখানা হোগলা পেতে দিয়ে টুনু বৌদি আমার জন্য এক থালা মোয়া আর নারকেলের সন্দেশ এনে হাজির করলেন। অন্যমনস্কভাবে খেয়ে চলেছিলাম। ফাটল ধরা দোলমঞ্চ আর জীর্ণ চণ্ডীমণ্ডপটার দিকে তাকিয়ে নানান অর্থহীন চিন্তা মনের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। পাশেই চাটুজ্যেদের পোড়া ভিটেতে এক বুক জঙ্গল। আজ প্রায় 20 বছর হতে চলল কলকাতায় গিয়ে বাস্তু বেঁধেছে তারা। ভাঙাচুরো ভিটেগুলির উপরে উইয়ে ধরা দুটো একটা শালের খুঁটি, পচা বাঁশের টুকরো, ভাঙা মরচে পড়া দু একখানা টিন। গ্রামের লোকে দরজা জানলা কাঠ বাঁশ যথাসম্ভব সরিয়েছে। সাপের ভয়ে এখন আর এদিকে কেউ পা বাড়ায় না। একেবারে খালের পাশেই বহুকালের পুরনো যে হিজল গাছটা চারপাশে বুড়ির মতো জটা নামিয়ে দিয়েছে, তার তলায় স্যাঁতস্যাঁতে অন্ধকারে যে শ্যাওলা পড়া লম্বা বেদি, ওইটাই ছিল চাটুজ্যেদের কালী খোলা। গভীর রাত্রে খাল দিয়ে চলবার সময় কেরায়া নৌকোর মাঝিরা ওখানে নাকি অসম্ভব মূর্তি দেখতে পায়, শুনতে পায় অমানসিক কান্না। হঠাৎ চমক ভাঙল। আঁচলের কোণটা হাতের আঙুলে জড়াতে জড়াতে টুনু বৌদি হঠাৎ প্রশ্ন করে বসলেন, আপনি তো কলকাতায় থাকেন ঠাকুরপো, ওর সঙ্গে দেখা হয় আপনার? বললাম, কে, মঙ্কুদা? হ্যাঁ, অনেকদিন আগে একবার পথে দেখা হয়েছিল বটে। টুনু বৌদি অন্যমনস্কভাবে বললেন, এবারে পুজোর সময় দেশে এসেছিলেন, বললেন শরীরটা আদৌ ভালো যাচ্ছে না, মেসের খেয়ে 10টা-5টা আপিস করা, বুঝতেই তো পারেন। না বুঝবার কথা নয়। বললাম, কলকাতায় বাসা করতে চান বুঝি? তাই তো বলেছিলেন, কিন্তু মার এই অবস্থা, এখন ওকে ফেলে আর যাওয়া তো। তা ওকেও নিয়ে গেলে হয় না? অপ্রসন্ন মুখে
টুনু বৌদি চুপ করে রইলেন। নীরবতার অর্থটা অত্যন্ত পরিষ্কার। মৃত্যু যেখানে অনিবার্য অথচ অকারণ বিলম্বিত, সেক্ষেত্রে নিষ্ফল সহানুভূতির বোঝা টানতে টানতে মানুষের ক্লান্তি আসবেই। শুশ্রূষায় তিক্ততা, সেবায় বিরক্তি। বললেন, হোটেল খরচা যে, আর তাছাড়া নাড়াচাড়া করতেও হাঙ্গামা আছে বিস্তর। আর একটা কথা কি জানেন, মা কিছুতেই বাড়ি ছেড়ে যাবেন না, যেতেও দিতে চান না। ওর ধারণা ক্ষেতের ধান, পুকুরের মাছ, বাগানের ফল পাকড়, এর চাইতে সুখ নাকি আর কোথাও নেই। তা এমন মন্দ কি? টুনু বৌদির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বললেন, মন্দ কি? আপনিও তাই বললেন? মাছ তরকারি সুখটাই কি এত বড় হলো? শরিকি, হাঙ্গামা, চোরের উপদ্রব, আর দিনরাত একজনের জন্য দুশ্চিন্তা। আচ্ছা, আপনি বলুন তো ঠাকুরপো, এতে লাভটা কি? দৃষ্টির ভেতর দিয়ে টুনু বৌদির মনটা বেরিয়ে আসছিল। সায় দিয়ে বললাম, না, লাভ নেই। বৌদি আবার নীরব হয়ে রইলেন। সমস্ত উঠোনটার উপর দিয়ে আসন্ন সন্ধ্যার লানিমা। বাড়িটা বিচিত্রভাবে নির্জন। কেবল ঘরের ভেতর সোনা পিসিমার কাশির শব্দ শোনা যাচ্ছিল। অস্বস্তি বোধ হতে লাগলো। বললাম, অন্ধকার হয়ে এলো বৌদি, এবার চলি। যাওয়ার আগে আর একদিন আসবো। বসুন না, তাড়া কিসের? আচ্ছা ঠাকুরপো, যদি সত্যি এমন হয়, মানে? একবার দ্বিধা করে বৌদি বললেন, মানে কলকাতায় যদি আমাদের বাসা হয়, তাহলে খোঁজখবর নেবেন তো? বাহ, নেব না? টুনু বৌদির কণ্ঠস্বর ধীরে ধীরে স্বপ্নাতুর হয়ে আসছিল। সামনে সুপুরি বাগানের দিকে দৃষ্টি মেলে তিনি বলতে লাগলেন, আমার ভাবতে বেশ ভালো লাগে ঠাকুরপো। ছোট্ট একটি বাসা করে আছি দুজনে, ছিমছাম গোছানো একটি সংসার। সন্ধেবেলা উনি অফিস থেকে ফিরলে কড়াই করে খান কয়েক লুচি ভেজে দেবো, চা করে দেবো। আর ছুটির দিনে দুজনে যাব আলিপুরের চিড়িয়াখানায়, কোনোদিন যাব বায়োস্কোপ দেখতে। জানেন ঠাকুরপো, টকি দেখতে আমার খুব ভালো লাগে। মামার বাড়িতে থাকবার সময় দু একবার দেখেছিলাম, তারপরে আর হয়নি। বেশ তো, কলকাতায় গেলে প্রাণ ভরে টকি দেখবেন। আর থিয়েটার, ওর কোনো এক বন্ধু নাকি থিয়েটারের পাস দেয় ওকে। ইচ্ছে করলেই উনি বিনা পয়সায় থিয়েটার দেখতে পারেন। টুনু বৌদির বলবার আরও অনেক ছিল, কিন্তু আমার আর বসবার সময় ছিল না। দু চার কথার পরে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে টুনু বৌদির কাছ থেকে বিদায় নিলাম। কেবল অন্ধকার বাগানের পথ দিয়ে আসবার সময় সোনা পিসিমার কাশির শব্দটা তীরের মতো এসে আমার কানে বিঁধতে লাগলো। তার কিছুদিন পরে খবর পেয়েছিলাম সোনা পিসিমা মারা গেছেন। কাহিনীটা এখানেই শেষ হতে পারত, কিন্তু প্রায় 3 বছর বাদে একদিন অত্যন্ত আকস্মিকভাবে দেখা হয়ে গেল বঙ্কুদার সঙ্গে। ঠনঠনিয়া কালীবাড়িতে প্রণাম করছিলেন বঙ্কুদা। মগলে একগাদা বই নিয়ে লাইব্রেরি ওয়ার্কের পরে আমি ফিরে আসছিলাম ইউনিভার্সিটি থেকে। হঠাৎই বঙ্কুদার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। বিদ্যুৎ বেগে হাতে সিগারেটটাকে জুতোর তলায় চালান করে দিলাম। আমাকে দেখে বঙ্কুদা হাসলেন, বললেন, আরে রঞ্জন, রঞ্জন যে, ভালো আছো? মাথা নেড়ে জানালাম, ভালোই আছি। তারপর জিজ্ঞাসা করলাম, দেশে সব কুশল তো? দেশে আর কে আছে, মা মারা যাওয়ার পরে সবই তো এখানে তুলে নিয়ে এসেছি। চৌকিতে বহুদিন আগেকার একটি আসন্ন সন্ধ্যা মনে পড়ে গেল। চমকে বললাম, বৌদিও এখানে? বঙ্কুদা সলজ্জভাবে হাসলেন, বারে, সেটা আগে বলতে হয়তো, ঠিকানা দাও, কালই দেখা করে আসবো।
মঙ্কুদা বললেন, হ্যাঁ হ্যাঁ, সেও বলেছে অনেক দিন। তা তুমি যে সৃষ্টি ছাড়া মানুষ ভায়া, তোমার পাত্তা কি সহজে মেলে? কয়েকবার খোঁজও করেছিলাম, কিন্তু দেখা পাইনি। মঙ্কুদা ঠিকানা দিলেন। মাঘবাজারে কি এক হরিহর দাস পাইলেন। গলিটা কখনো দেখেছি বলে মনে পড়ল না। খুঁজে নিতে একটু কষ্ট হবে ভাই। জায়গাটা কি বলে, একটু কি না, ওই মদনমোহনের বাড়িটা ছাড়িয়ে কয়েক পা এগোলেই। তা কবে যাচ্ছ? বললাম, যাবো একদিন সময় করে, বৌদিকে বলে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখবো বই কি। আচ্ছা, তাহলে এখন আসি ভাই, আমার আবার টিউশনই আছে, দেরি হয়ে যাবে। অত্যন্ত অমায়িকভাবে হেসে বঙ্কুদা চলে গেলেন। হাত ময়লা লং ক্লথের পাঞ্জাবির ছেঁড়া কাঁধটা তার অত্যন্ত প্রত্যক্ষ। মুখে 3 দিনের না কামানো দাড়ি, পুরনো ছাতাটার বর্ণসাম্যহীন তালিগুলোতে দারিদ্র্যের নখর চিহ্ন। কয়েকদিন নানা কাজে নিঃশ্বাস ফেলবার জো ছিল না। বেনামিতে এক বইওয়ালাকে নোট লিখে দিয়েছিলাম। কন্ট্রাক্টের কটা টাকা আদায় করবার জন্য দিন কয়েক হাঁটাহাঁটির ব্যাপার ছিল। সেটা মিটে গেলে টুনু বৌদির সঙ্গে দেখা করতে গেলাম। কলকাতার বহু গলির সঙ্গেই পরিচয় আছে। প্রাসাদপুরীর আলোকিত রঙ্গমঞ্চটার পিছনে মানুষের গম্য অগম্য অনেক অন্ধকার গহ্বরেই যাতায়াত করতে হয়েছে। তাই হরিহর দাসবাই লেনকেও আবিষ্কার করতে পারলাম। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কল্যাণে একটা বড় বাড়িকে ভেঙে অনেকটা জায়গা পার করা হয়েছে। সন্ধ্যা হলে সেখানকার চুন সুরকির স্তূপের উপর বিকৃত রূপা একদল মেয়ে বিফল প্রসাধন করে খরিদ্দারের আশায় বসে থাকে। বিড়ি টানে, অশ্লীল ভাষায় ইয়ার্কি করে। একটু দূরে যে লোকটা লোহার উনুনে পেঁয়াজি ফুলুরি ভাজছে, তার সঙ্গে করে কলহ। ঠিক তারই পাশ দিয়ে ছোট্ট একটু কানা গলি, হরিহর দাস বাইলেন। সিউয়ার্ড বিচের মতো 1.5 হাত প্রশস্ত অন্ধকার পথ। দুপাশে নোনা ধরা দেওয়ালগুলো গায়ের উপরে চেপে আসবার উপক্রম করে। পায়ের নিচে পচা ভাত আর মাছের কাঁটা, খবরের কাগজে মোড়া অকথ্য আবর্জনা। ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে মঙ্কুদার দেওয়া নম্বরটার কাছে এসে যখন পৌঁছলাম, তখন বাড়িটার দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। কোনো ভদ্রলোক যে এমন জায়গায় বাস করতে পারে, এই কল্পনার অতীত। পুরনো একতলা বড় বাড়ি, চুন সুরকি কষা দেওয়ালে নগ্ন ইটগুলো কোনা বার করে রয়েছে। সদর দরজার কপাট নেই। একটা ছেঁড়া চট সেখানে পর্দার মতো ঝুলছিল। পড়া নাড়বার জো নেই। গলা খাঁকারি দিয়ে ডাকলাম, বঙ্কুদা, বঙ্কুদা আছেন? কে গো, কে? নারী কণ্ঠে কর্কশভাবে প্রশ্ন এলো। কাকে চাই? পরক্ষণে ছেঁড়া চটের ফাঁক দিয়ে প্রৌঢ়ার একটা তামাটে কুৎসিত মুখ বেরিয়ে এলো। শৌখিনের মতো তীক্ষ্ণ চোখ আমার সর্বাঙ্গে বুলিয়ে নিয়ে সে মুখখানা আবার জিজ্ঞেস করলে, কাকে চাই মশায়ের? সসংকোচে বললাম, বঙ্কিম মুখুজ্জে এখানে থাকেন কি? ক্ষণ করে গলা বেজে উঠল, থাকেন না তো যাবেন কোন চুলোয়? তা এখন তো তার পাত্তা মিলবে না। তাকে পাওয়া যাবে রাত 10টার পরে। তুমি কি পাওনাদার বাপু? তাহলে সোজা চলে যাও, তার চাকরি নেই এখন। বললাম, না, পাওনাদার নই, আমি তাদের আত্মীয়। তার স্ত্রীর সঙ্গে একবার দেখা করব। আত্মীয়? তা অত আদিক্ষেতার দরকার কি? আগে বললেই তো হতো। এসো এসো, ভেতরে এসো। এ বাড়ি আমার, আমি এখানকার বাড়িওলি। ভেতরে ঢুকতেই প্রৌঢ়া মাদিকে একখানা ঘর দেখিয়ে দিলে। ওই যে তাদের ঘর। আর কোনো দিকে যে ওঠেও না বাপু, আমার অন্য ভাড়াটে আছে, তাদের আবার আবরু বড্ড বেশি।
নির্দিষ্ট ঘরখানার দিকে এগোতেই ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসবার উপক্রম হলো। একটা টিনের তোলা উনুনে সবে আঁচ দেওয়া হয়েছে। নিবিড় কয়লার ধোঁয়ায় ফুলের মানুষও দেখা যায় না। তবুও তার ভিতর দিয়ে ঘরের বারান্দায় আমি টুনু বৌদিকে দেখতে পেলাম। বললাম, টুনু বৌদি, আমাকে চিনতে পেরেছেন? টুনু বৌদি উঠে দাঁড়ালেন। হর্ষোচ্ছল গলায় বললেন, ও মা, রঞ্জন ঠাকুরপো এসেছেন। কিন্তু টুনু বৌদির একই চেহারা। 3 বছর আগেকার সে মানুষটি আর নয়। এ তার একটা অস্থি চর্মসার কঙ্কাল মাত্র। চোয়ালের হাড়ের উপর একটা পাতলা চামড়ার আবরণ। কালো গর্তের ভিতরে মলিন চোখ দুটো প্রায় ডুবে গেছে বললেই চলে। কাছের মার্বেলের মতো অসুস্থ একটা ঘোলাটে দৃষ্টি, যেন বহু দূর থেকে সে দৃষ্টি ভেসে আসছে। ঘরের ভেতর থেকে ছেঁড়া একটা মাদুর এনে বৌদি বারান্দায় পেতে দিলেন। বললেন, কতদিন পরে দেখা হলো আপনার সঙ্গে। বললাম, কিন্তু আপনার একই স্ত্রী হয়েছে বৌদি, একেবারে যে চেনাই যায় না। টুনু বৌদি ক্লিষ্টভাবে বললেন, মাস থেকেই শরীরটা ভারী খারাপ যাচ্ছে ঠাকুরপো। রাত্রে ঘুষঘুষে জ্বর হয়, আর সেই সঙ্গে কাশি। উনি কি একটা কবিরাজি ওষুধ নিয়ে এসেছেন, কদিন হলো, তাই খাচ্ছি একটু একটু। স্থির দৃষ্টিতে আমি টুনু বৌদির মুখের দিকে তাকালাম। কোনো ভুল নেই। এ বাড়ির আবহাওয়ায় দিনের পর দিন যে মৃত্যু বীজেরা পুষ্ট এবং লালিত হয়ে চলেছে, তাদেরই অলক্ষ্য ক্ষুধা টুনু বৌদিকে স্পর্শ করেছে এসে। বুকের প্রাণপিণ্ড দুটোকে মুহূর্তে মুহূর্তে নিঃশেষে কেটে কেটে খেয়ে চলেছে তারাই। সঙ্গে সঙ্গে দৃষ্টি পড়ল উঠানের কলতলার দিকে। তরল কাদা আর একরাশ উচ্ছিষ্ট। একটা কাক ডিমের খোলা ঠোঁটে করে নিয়ে উড়ে গেল। 3-4টি মেয়ে কলতলায় প্রাণপণে বাসন মাজছে। একটির বক্ষবাস অশোভন রকমের অসংযত। ছেঁড়া গামছা পরা একজন রোমশ পুরুষ একটু দূরে একটা তোবড়ানো টিনের মগ হাতে দাঁড়িয়ে। থেকে থেকে অসংবৃত্ত বসনা মেয়েটির দিকে তার চোখের তীর্যক দৃষ্টি ঘুরে আসছে। ওদিকের বারান্দা থেকে কে খানিকটা পানের পিক ফেললে। জল কাদার সঙ্গে মিশে পিকের লাল রংটা উঠানের অনেকখানি অবধি প্রসারিত হয়ে গেল। দুর্বল কণ্ঠে টুনু বৌদি বললেন, সত্যি বড্ড কষ্টেই আছি ঠাকুরপো। আপিসে একজন মাদ্রাজিকে নিলে তো, তাই তো চাকরি গেল। এখন দুটো টিউশনই ভরসা। তবু তো দুবেলা ছুটোছুটির কামাই নেই। একটা ছেলে হয়েছিল জানেন বোধহয়। মাস 3 আগে রক্ত আমার সহে মরে গেল। একবার ডাক্তার অবধি ডাকতে পারলাম না ঠাকুরপো। মাঝে মাঝে ভাবি, এর চাইতে গ্রামে থাকলেই বোধহয় ভালো হতো। কিন্তু ওকে এভাবে ফেলে রেখে কি করে যাই বলুন। একটু থেমে আবার বললেন, আচ্ছা ঠাকুরপো, বায়োস্কোপে বাংলার মেয়ে দেখেছেন আপনি? টুনু বৌদির চোখ দুটো চকচক করতে লাগলো, আশায় নয়, অশ্রুতে। ভাবনায় ছেদ পড়ে গেল। কলমে কালি ফুরিয়ে এসেছে। চোখ তুলে তাকাতেই দেখলাম জ্বলতে জ্বলতে মোমবাতিটা প্রায় নিঃশেষ হয়ে এসেছে, আর ক্যান্ডেল স্ট্যান্ডের নিচের প্লেটখানার উপরে পড়ে আছে সেই প্রজাপতিটা। মৃত্যু স্পর্শে তার প্রসারিত ডানা দুটি নিশ্চল। শেষ হলো আজকের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রদীপ ও প্রজাপতি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে
আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অসাধারণ অনেক গল্প আমি আমার চ্যানেলে পড়েছি, শুনতে থাকুন যদি শোনার না হয়ে থাকে। শুনুন গল্প প্রপাত, শুনুন কেয়া। শুনলে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।